আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান, আরাগচি। পালাতে থাকা বাসিন্দাদের ওপর ড্রোন হামলা, নিহত ২৪। যুদ্ধ শেষ করতে সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র, জেলেনস্কি। গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্ব ব্যবস্থাকে বিপন্ন করছে বিশ্ব নেতারা। সর্বশেষ থাকছে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান, আরাগচি। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার ৭ ফেব্রুয়ারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারের অংশবিশেষ তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর হামলা চালায় তাহলে আমরা আমেরিকার মূল ভূখণ্ডে হামলা করব না, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে আঘাত হানব। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানে অনুষ্ঠিত হওয়া আলোচনা ইতিবাচক এবং এই ধারা অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাগচি বলেন, যদি আমরা এই ইতিবাচক পথে এগোই তাহলে আমি বলতে পারি যে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে। ওমানে দুপক্ষের পরোক্ষ আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেন, ইরান নিয়ে খুব ভালো আলোচনা করেছে ওয়াশিংটন, যা উত্তেজনা বৃদ্ধি এড়াতে পারবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় মার-এ-লাগো রিসর্টে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরানের বিষয়েও আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। ইরান মনে হচ্ছে একটি চুক্তি করতে চায়। আমরা আগামী সপ্তাহের প্রথম দিকে আবার দেখা করতে যাচ্ছি। এর আগে ট্রাম্প বলেছিলেন, আমরা গত বছর ইরানের বিরুদ্ধে মিডনাইট হ্যামার অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয় তারা এমন কিছুর মুখোমুখি আর হতে চায় না। ইত্তেফাক, MAS। পালাতে থাকা বাসিন্দাদের ওপর ড্রোন হামলা, নিহত ২৪। সুদানে পালাতে থাকা বাসিন্দাদের ওপর ড্রোন হামলা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF হামলা চালিয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবার ৭ ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি যানবাহনে ড্রোন হামলা হয়েছে। এতে তারা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিশু, যার মধ্যে ২টি শিশু নবজাতক রয়েছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। শনিবার উত্তর কুর্দোফান প্রদেশের রাহাত শহরের কাছে এই হামলার ঘটনা ঘটে। চিকিৎসক সংগঠনটি জানায়, নিহতরা ডুবেইকার এলাকায় চলমান সংঘর্ষ থেকে পালিয়ে যাচ্ছিলেন। এর আগের দিন শুক্রবারও উত্তর কুর্দোফানে ত্রাণ সহায়তা বহর ও জ্বালানি বহনকারী ট্রাক লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত ১ জন নিহত এবং কয়েকজন আহত হন। আল জাজিরা জানিয়েছে, উত্তর কুর্দোফান রাজ্য সরকার বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সংশ্লিষ্ট একটি ত্রাণবহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে RSF-এর নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। হামলাগুলো রাজ্যের রাজধানী এল ওবেইদ থেকে হোয়াইট নাইল রাজ্যের কোস্তি শহরের সংযোগ সড়কে সংগঠিত হয়েছে। এলাকাটি ত্রাণ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর জানায়, ভোরবেলায় প্রথম হামলায় এর রাহাদে ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এরপর আল্লাহ কারিম এলাকায় দ্বিতীয় হামলায় জাতিসংঘের ত্রাণবাহী যানসহ ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া রাওয়াবা এলাকায় ৩টি ড্রোন হামলায় একটি পরিবহন ট্রাক ও একটি জ্বালানি ট্যাঙ্কার ধ্বংস হয়। এতে আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে WFP এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, এল ওবেইদে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য ত্রাণ সরবরাহের সময় বহরপে হামলার শিকার হয়। সংগঠনটি একে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়ে স্বাধীন তদন্ত এবং মানবিক কর্মীদের সুরক্ষায় কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্র হামলার নিন্দা জানিয়েছে। আরব ও আফ্রিকা বিষয়ক মার্কিন সিনিয়র উপদেষ্টা মাসাদ বোলুস সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ লেখেন, ক্ষুধার্ত মানুষের জন্য পাঠানো খাদ্য ধ্বংস করা এবং মানবিক কর্মীদের হত্যা করা জঘন্য অপরাধ।
জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন জানান, ট্রাকগুলো কোস্তি থেকে এল ওবেইদের কাছে বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছিল। সুদানের সেনাবাহিনী এসএএফ ও আরএসএফের মধ্যে চলমান এই সংঘাত প্রায় তৃতীয় বছরে প্রবেশ করেছে। এই যুদ্ধে এখনও পর্যন্ত 10,000-এর বেশি মানুষ নিহত, প্রায় 1,10,00,000 মানুষ বাস্তুচ্যুত এবং বহু অঞ্চল দুর্ভিক্ষের মুখে পড়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2,01,00,000-এর বেশি সুদানি তীব্র খাদ্য সংকটে ভুগছেন এবং দেশের প্রায় 2/3 মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। হিংসার কারণে বহু মানুষ প্রতিবেশী দেশ চাদে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যুদ্ধ শেষ করতে সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার চলমান প্রায় 4 বছরের যুদ্ধ শেষ করতে চলতি বছরের জুনের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার 07 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, গ্রীষ্মের শুরুতেই যুদ্ধ শেষ করতে হবে বলে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়সূচি অনুযায়ী তারা দুই পক্ষের ওপর চাপ প্রয়োগ করবে। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সব কিছুর জন্য একটি স্পষ্ট সময়রেখা নির্ধারণে আগ্রহী। তিনি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের পরবর্তী ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন। ইউক্রেন ইতোমধ্যে বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ক্ষমতায় আসার আগে ট্রাম্প দাবি করেছিলেন তিনি 24 ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করবেন, কিন্তু 1 বছরের বেশি সময় পার হলেও এখনও কোনো শান্তি চুক্তি হয়নি। সমালোচকরা বলছেন, ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রভাবের মধ্যে পড়ে ক্রেমলিনের অবস্থানের দিকে ঝুঁকছেন। আবুধাবিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার ত্রিপক্ষীয় আলোচনার পর এ সময়সীমা এসেছে। তবে ওই আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনকে পূর্বাঞ্চলের শিল্প সমৃদ্ধ দনবাস অঞ্চল তথা দোনেৎস্ক ও লুহান্স্ক থেকে সেনা প্রত্যাহার করতে হবে। কিয়েভ এই দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে তারা সংবিধান অনুযায়ী কোনো ভূখণ্ড ছাড়তে পারে না। আল জাজিরা জানিয়েছে, আলোচনার অংশ হিসেবে উভয় পক্ষ 157 জন করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। জেলেনস্কি জানান, এই চুক্তির আওতায় ভবিষ্যতেও যুদ্ধবন্দী বিনিময় চলবে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, শান্তি আলোচনায় এখনও অনেক কাজ বাকি থাকলেও যুদ্ধবন্দী বিনিময় প্রমাণ করে যে টানা কূটনৈতিক প্রচেষ্টা বাস্তব ফল দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়সীমা মানা না হলে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ওয়াশিংটন কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্ব ব্যবস্থাকে বিপন্ন করছে, বিশ্ব নেতারা বলছেন। এর ফলে বিশ্ব ব্যবস্থা বিপন্ন হয়েছে। কাতারের দোহায় অনুষ্ঠিত 17তম আল জাজিরা ফোরামে এসব মন্তব্য করেন বিশ্ব নেতারা। শনিবার 7 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফোরামে বক্তব্য দেওয়া জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা সতর্ক করে বলেন, গাজার যুদ্ধ আন্তর্জাতিক আইন ও নীতিমালার অবক্ষয়কে ত্বরান্বিত করছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে রূপ নিচ্ছে। তবে একই সঙ্গে এই সংঘাত ফিলিস্তিন ইস্যুকে আবারও বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে ফিরিয়ে এনেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণকারী প্রধান কৌশলগত প্রশ্ন। তিনি সতর্ক করে বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। আরাগচি বলেন, গাজায় যা ঘটছে তা শুধু যুদ্ধ নয়, এটি বেসামরিক মানুষের জীবন পরিকল্পিতভাবে ধ্বংস করার এক ভয়াবহ উদাহরণ। এটি গণহত্যা। এই সহিংসতা মানবতার বিবেককে আহত করেছে এবং বেসামরিক জনগণের সুরক্ষায় বৈশ্বিক শক্তিগুলোর ব্যর্থতা উন্মোচিত করেছে। তিনি বলেন, এই সংঘাতের প্রভাব শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়, এর ফলে আইনের জায়গায় শক্তির শাসন প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বেসামরিক মানুষের উপর হামলার দায়মুক্তি ভবিষ্যতে সামরিক আধিপত্যকে আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক নীতিতে পরিণত করতে পারে বলেও সতর্ক করেন আরাগচি। তিনি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা সহ লক্ষ্যভিত্তিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সামরিক ও গোয়েন্দা সহযোগিতা স্থগিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য জবাবদিহির আহ্বান জানান। ফোরামের
এরপর আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফা আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে, যদিও তারিখ এখনও নির্ধারিত হয়নি। যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, সেই ঝুঁকি সবসময়ই থাকে, তবে ইরান শান্তি ও যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত। তিনি আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইরান শুধু মার্কিন বাহিনীকে লক্ষ্য করবে, আঞ্চলিক দেশগুলোকে নয়। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের বোর্ড চেয়ারম্যান শেখ হামাদ বিন থামের আল থানি বলেন, ইসরায়েল গাজা পুনর্দখল, জনগণকে উচ্ছেদ এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের মাধ্যমে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে চাইছে। তিনি গাজা যুদ্ধ কাভার করতে গিয়ে নিহত সাংবাদিকদের স্মরণ করে বলেন, সত্য তুলে ধরার কারণেই আল জাজিরার সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেন, গাজার যুদ্ধ এবং লোহিত সাগরে উত্তেজনা আন্তর্জাতিক ব্যবস্থার গভীর সংকটকে সামনে আনছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে আন্তর্জাতিক শৃঙ্খলা গড়ে উঠেছিল তা আজ গুরুতর হুমকির মুখে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রধান বুরহানের দুরান বলেন, গাজা যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে বিশ্ব ইতোমধ্যেই এক ঐতিহাসিক ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, গণহত্যা এখন আর ব্যতিক্রম নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের সহনীয় বাস্তবতায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক ব্যবস্থার মূল নীতি হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি এসব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। শনিবার 7 ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার জারি করা ওই আদেশে নির্দিষ্ট কোনো শুল্ক হার উল্লেখ করা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, যে কোনো দেশ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা গ্রহণ করে, তবে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হতে পারে। এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পুনরায় বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্যে 25% শুল্ক দিতে হবে। তবে সে সময় শুল্ক কার্যকর করার কোনো বাস্তব কাঠামো জানানো হয়নি। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নির্বাহী আদেশটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থা পুনর্ব্যক্ত করে, তবে পরিস্থিতি পরিবর্তিত হলে প্রেসিডেন্ট আদেশ সংশোধন করতে পারেন। বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জনের চেষ্টা, সন্ত্রাসবাদে সহায়তা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরান উৎপত্তি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে লেনদেনের অভিযোগে 15টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। ইরান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটি আগে থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। তবে তেহরান বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।